জুলাই হত্যা চেষ্টার মামলায় সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী কারাগারে। ন্যূনতম স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত পাবনার 2 লাখ চরবাসী। যশোরের শার্শায় স্মৃতি বিজড়িত জিয়া খাল, পুনর্খননের দাবি এলাকাবাসী। এবং নেত্রকোনায় জীবিতকে মৃত দেখে বয়স্ক ভাতা বন্ধ, প্রতিকার চাইছেন এলাকাবাসী। নিউজ দেশের খবরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। এতক্ষণ নাসিস ইনটেক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। জাতীয় সংসদের সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। লালবাগ থানার একটি মামলায় জুলাই গণঅভ্যুত্থানে সহিংসতা ও হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতে তোলা হয়। পুলিশ 2 দিনের রিমান্ড আবেদন করলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। আজ ভোরে রাজধানী ধানমন্ডির একটি বাসা থেকে শিরিন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। আত্মগোপনে থেকেই 2024 সালের 2 ফেব্রুয়ারি স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন। অবশ্য 5 আগস্টের পর থেকেই আটকের আগ পর্যন্ত তিনি দেশে আছেন নাকি বিদেশে পালিয়ে গেছেন তা নিয়ে ধোঁয়াশা ছিল। সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে বৈষম্য বিরোধী একটি মামলা, যেটি লালবাগ থানার মামলা, ডিবিতে তদন্তাধীন। তো ডিএমপির ডিবি সেই মামলায় গ্রেপ্তার। মামলাটা এটা হত্যা চেষ্টা সহ বিভিন্ন ধারা আছে তার ভিতরে। 217টি ছাঁটাই প্রস্তাবে 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর স্পিকার নির্বাচিত হন আব্দুল হামিদ। তাকে রাষ্ট্রপতি নির্বাচন করা হলে 2013 সালের 30 এপ্রিল স্পিকার হন ডক্টর শিরিন শারমিন। এরপর থেকে টানা তিনি এ দায়িত্বে ছিলেন। 10টি বিল পাস হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত ঘটনায় শিরিন শারমিন চৌধুরীর বিরুদ্ধে ঢাকা ও রংপুরে একাধিক মামলা রয়েছে। এর আগে 2008 সালের নির্বাচনের পর সংরক্ষিত নারী আসনে এমপি এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন তিনি। পরবর্তীতে 2018 সালে রংপুর 6 আসন থেকে সংসদ সদস্য হন। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, আদালত প্রাঙ্গণে আছেন আমাদের সহকর্মী শেখর আজাদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শেখর, শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা যতটুকু দর্শকদেরকে জানিয়েছিলাম যে তার রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বিচারক। আপনার কাছে নিশ্চয়ই নিয়ে আরো তথ্য আছে, জানাবেন। শেখর, নিশ্চয়ই শুনতে শারমিন পাচ্ছেন। চৌধুরীকে আপনারা জানেন যে দুপুর 1:55 আদালতে হাজির করা হয়, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় এবং প্রায় 1.5 ঘন্টা পর 3:30 নাগাদ তাকে আদালতে ওঠানো হয় এবং ডিবির পক্ষ থেকে যে 2 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল সেই রিমান্ড বিজ্ঞ আদালত নামঞ্জুর করেছে এবং তাকে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছে এবং পাশাপাশি আসামি পক্ষের আইনজীবীদের পক্ষ থেকে তার জামিন চাওয়া হয়েছিল এবং সেই জামিনও নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছিল। এখানে আসামি পক্ষের আইনজীবী এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীদের পক্ষ থেকে যে যুক্তিগুলো উপস্থাপন করা হয়েছে, রাষ্ট্রপক্ষের আইনজীবীদের পক্ষ থেকে বলা হয়েছে যে এই যে বিগত ফ্যাসিস্ট আমলে জুলাই গণ অভ্যুত্থানের সময় যে সহিংসতাগুলো হয়েছে, সেই সহিংসতাগুলো তো মানে বাস্তবায়নের থেকে বড় কথা হচ্ছে যে সহিংসতার পরিকল্পনাকারী আসলে মূল দোষী সাব্যস্ত তারা বলছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছে যে এই যে পরিকল্পনাগুলো হয়েছে, এই পরিকল্পনাতে ডক্টর শিরিন শারমিন চৌধুরী পুরোপুরিভাবে সম্পৃক্ত ছিল। আসামি পক্ষের আইনজীবীরা তারা যে যুক্তি তর্ক উপস্থাপন করছে, তারা বলছে যে এই যে ডক্টর শিরিন শারমিন চৌধুরী একটা সাংবিধানিক পোস্টে ছিল, স্পিকার একটি সাংবিধানিক পোস্ট। এই পোস্টে যখনই তিনি এসেছে তখনই কিন্তু তার দলীয় কোনো পরিচয়, তার দলীয় পদ থেকে তিনি কিন্তু সরে দাঁড়িয়েছিলেন। তো সুতরাং রাষ্ট্রের যে অপরাধ, যে অন্যায় হয়েছে সেখানে পরিকল্পনা বা কোনো কিছুতেই তিনি সম্পৃক্ত, ডক্টর শিরিন শারমিন চৌধুরী সম্পৃক্ত ছিল না। এই উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন করা এবং ডিবির যে 2 দিনের রিমান্ড যে আবেদন করেছিল সেটা প্রত্যাখ্যান করে বিজ্ঞ আদালত তাকে
কারাগারে প্রেরণের আদেশ দিয়েছে। আজকে পুরো ঘটনা যদি আমি আপনাকে আরেকবার একটু বলি, আজকে পুরো দিনের ঘটনা ভোর 4:15টার সময়, ভোর 7:30টার সময় ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে ধানমন্ডির একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়, তারপরে ডিবি হেফাজতে রাখা হয়, তারপর আজকে দুপুরে তাকে চিফ মেট্রোপলিটন আদালতে আনা হয় এবং 3:30টা নাগাদ আদালতে হাজির করা হয় এবং আদালতে শুনানির পরে উভয় পক্ষের আইনজীবীর যে যুক্তিতর্ক উপস্থাপন এবং বিজ্ঞ আদালতে এই শুনানির পরে এই যেই রিমান্ড আবেদন করা হয়েছিল সেটা নামঞ্জুর এবং জামিনের যে আবেদন করা হয়েছিল সেটা নামঞ্জুর করা হয়েছিল। এই ছিল আমার কাছে জাকিয়া চিফ মেট্রোপলিটন আদালত থেকে সর্বশেষ। শেখর, ধন্যবাদ আপনাকে। আদালত প্রাঙ্গণ থেকে সহকর্মী শেখর আজাদ আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছিলেন। অনেক জল্পনা কল্পনা তাকে নিয়ে। অবশেষে গ্রেপ্তারের পর আবারও আলোচনায় সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী, যার পদত্যাগের নতুন সংসদ সদস্যদের শপথ এবং প্রথম অধিবেশনের শুরুটা ঘিরে জটিলতার সৃষ্টি হয়েছিল। তাই সাবেক এই স্পিকারের গ্রেপ্তারের পর স্বভাবতই প্রশ্ন উঠেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর এতদিন কোথায় ছিলেন তিনি? আর জানাচ্ছেন আরিফ জামাল। ছাত্র জনতার অভ্যুত্থানে 2024 সালের 5 আগস্ট তৎকালীন শেখ হাসিনা সরকারের পতন ঘটে। ঠিক এর পরদিন 6 আগস্ট সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বাংলাদেশের সংবিধান অনুযায়ী সংসদ ভেঙে দেয়া হলেও স্পিকারের পদ তাৎক্ষণিকভাবে শূন্য হয় না। পরবর্তী স্পিকারের শপথ পর্যন্ত তিনি দায়িত্বে থেকে যান। তবে 2024 সালের 2 সেপ্টেম্বরই পদত্যাগ করেন শিরিন শারমিন চৌধুরী। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির শীর্ষ নেতাদের প্রায় সবাই আত্মগোপনে চলে যান। দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার সহ সাবেক মন্ত্রী এমপিদের অনেকেই গ্রেপ্তার হন। 2024 সালের 5 আগস্টের পর অনেকের মতো শিরিন শারমিনও সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন বলে পরবর্তীতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানায়। কিন্তু এরপর কোথায় গিয়েছিলেন তিনি? এই প্রশ্নের উত্তর এখনো মেলেনি। তবে দীর্ঘ সময় শিরিন শারমিন চৌধুরীকে প্রকাশ্যে কখনোই দেখা যায়নি। আমরা ওই পর্যন্ত যাই, তখন দেখব। আওয়ামী লীগ সরকারের পতনের কিছুদিন পরই সাধারণ পাসপোর্ট করার জন্য আবেদন করে আলোচনায় আসেন ডক্টর শিরিন শারমিন চৌধুরী। তবে সে সময় তাকে নতুন কোনো পাসপোর্ট দেয়া হয়নি। মামলার কারণে বিষয়টি স্থগিত রাখে পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তর। চলতি বছর ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নির্বাচিত সংসদ সদস্যদের শপথের সময় শিরিন শারমিনের অনুপস্থিতির বিষয়টি নতুন করে আলোচনায় আসে। তখনও তিনি সামনে আসেননি। নতুন এমপিদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার। ফ্যাসিবাদের নির্মমতার শিকার। স্বাভাবিকভাবে আগের সংসদের স্পিকারের সভাপতিত্বে নতুন সংসদের উদ্বোধনী অধিবেশনের শুরুর রেওয়াজ থাকলেও এবারের সংসদের শুরুটা হয়েছিল ভিন্নভাবে। কারণ পদত্যাগ করে তিনি ছিলেন লোকচক্ষুর আড়ালে, আর আগেই গ্রেপ্তার হয়ে ডেপুটি স্পিকার ছিলেন কারাগারে। 2013 সালে তৎকালীন স্পিকার আব্দুল হামিদ রাষ্ট্রপতি হলে ওই বছরের 30 এপ্রিল স্পিকার নির্বাচিত হন ডক্টর শিরিন শারমিন চৌধুরী। এরপর থেকে 3 মেয়াদে তিনি স্পিকারের দায়িত্ব পালন করেন। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা। ন্যূনতম স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত পাবনার পদ্মা যমুনা চরের প্রায় 2 লাখ মানুষ। সাধারণ রোগের চিকিৎসায় মেলে না সেখানে হৃদরোগ, বড় দুর্ঘটনা কিংবা মাতৃত্বকালীন জটিলতার চিকিৎসা পাওয়া রীতিমতো দুঃসাধ্য। রোগে শোকে চরবাসীর জীবনের প্রতিটি গল্পই যেন বৈষম্য আর বঞ্চনার আখ্যান। পাবনার চর এলাকার স্বাস্থ্য সংকটের চালচিত্র নিয়ে বিস্তারিত জানাচ্ছেন রিজভিজয়। ক্যামেরায় ছিলেন মিলন মাহমুদ। সীমান্তবর্তী গ্রাম জোতকাকুরিয়া। চৈত্রের কাঠফাটা রোদে শুকিয়ে যাওয়া পদ্মার ধুধু বালুচর আর হাঁটু জল পাড়ি দিয়ে পৌঁছাতে হয়। বর্ষায় নৌকা চললেও শুষ্ক মৌসুমে মাইলের পর মাইল হাঁটা ছাড়া উপায় নেই। মুমূর্ষু রোগী কিংবা কৃষিপণ্য পরিবহনে ঘোড়ার গাড়ি একমাত্র ভরসা। জোতকাকুরিয়ার মতো পাবনার সদর, সুজানগর ও বেড়া উপজেলার নদীবেষ্টিত চরাঞ্চলে এমন ধূসর, দুর্গম, প্রায় বিচ্ছিন্ন জনপদে অন্তত 2 লাখ মানুষের বাস। আজও যেখানে জীবন থমকে আছে আদিম এক স্বাস্থ্য সংকটে। 15 বছরের প্রতিবন্ধী তানিয়া উন্নত পুনর্বাসন কেন্দ্রে যার নিয়মিত চিকিৎসা প্রয়োজন, কিংবা বার্ধক্যজনিত রোগে আক্রান্ত সত্যোর্ধ্ব আক্কাস বিশ্বাস, যাকে প্রায়ই হাসপাতালে নিতে হয়। কিন্তু দুর্গম পথ আর যাতায়াতের খরচের ভার বইতে না পেরে থমকে আছে তাদের চিকিৎসা। গর্ভবতী মা ও শিশুদের জন্য নেই কোনো প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা। সাপে কাটা বা দুর্ঘটনার মতো জরুরি মুহূর্তে হাসপাতালে পৌঁছানোর আগেই অনেক সময় ফুরিয়ে যায় চরের মানুষের আয়ু। যাবির লাগলি পরে আপাতত 5 ঘন্টা 6 ঘন্টা সময় হাইটে জ্বলাইলে গাড়ি দেওয়া লাগবে, সে সময় রোগী বাঁচতে পারে নাও পারে। সিজার করা যদি লাগে তাদের এখান থেকে নিয়ে যাওয়া মানে গাড়ির সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, দূর হয়। নীতি রোডেও কত
বাচ্চা কাচ্চা মারাও যায়। এদের সাথে বৈষম্য মানে এমনভাবে বৈষম্য করা হয়, এগুলো আসলে আমি নিজেই লজ্জিত, আমার নিজের কাছেই খুব কষ্ট লাগে। কাগজে কলমে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানোর দাবি করা হলেও এসব এলাকায় বাস্তবে নেই কোনো সচল কমিউনিটি ক্লিনিক। বেড়া উপজেলায় একটি নৌ অ্যাম্বুলেন্স দেওয়া হলেও প্রয়োজনীয় অর্থ ও জনবলের অভাবে পানিতে নামার আগেই সেটি পড়ে আছে অযত্নে। প্রশাসনের খোদ কর্তা ব্যক্তিরাই বলছেন স্বাস্থ্যনীতিতে চরাঞ্চলের জন্য আলাদা পরিকল্পনা প্রয়োজন। আপনাদের সাহায্য সহযোগিতা আমাদের দরকার, কারণ সেখানকার মানুষের কি ধরনের সমস্যা বা তাদের কি চাহিদা সেই অনুযায়ী আমাদের কিন্তু প্ল্যান পরিকল্পনা করতে হবে। আমার বিশ্বাস ইনশাআল্লাহ আমরা সবার জন্য সুস্বাস্থ্য, আপনারা দেখবেন আমাদের একটা স্লোগান আছে সুস্বাস্থ্যের বাংলাদেশ, এটা ইনশাআল্লাহ আমরা বিনির্মাণে কাজ করব। বিজয়, এটিএন নিউজ, পাবনা। চিকিৎসক সংকট, ঔষধের অভাব এবং জনবল স্বল্পতায় ভেঙে পড়েছে চুয়াডাঙ্গা জেলার স্বাস্থ্য ব্যবস্থা। জীবননগর উপজেলার উথলি ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র থেকে সেখানকার পরিস্থিতি জানিয়েছেন মোহাম্মদ মিঠুন। চুয়াডাঙ্গা জেলার মানুষ কিন্তু অনেকটাই বঞ্চিত। চুয়াডাঙ্গা জেলার 4টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আমরা ঘুরেছি, সেখানে দেখেছি যে প্রতিটা স্বাস্থ্য কমপ্লেক্সেই চিকিৎসক সংকট, নার্স সংকট সহ নানা ধরনের সংকটের মধ্যেই এই সমস্ত স্বাস্থ্য কমপ্লেক্সগুলো পরিচালিত হচ্ছে। আমরা আছি চুয়াডাঙ্গা জেলার সীমান্তবর্তী উপজেলা জীবননগরের উথুলি ইউনিয়নে উপস্বাস্থ্য কেন্দ্রে। আমরা সেখানে দেখেছি সকাল থেকে যে পরিমাণে রুগী থাকার কথা, রুগী নেই, আসলে রুগী থাকবে সেখানে আমরা দেখতে পেয়েছি যে একেবারে চিকিৎসক নেই। এখানে 4 জনের পোস্ট থাকলেও সেখানে মাত্র 1 জন দিয়েই কিন্তু এই অফিস চলছে। যিনি দায়িত্ব আছেন তার সাথে একটু কথা বলবো। আপনার এখানে মোট কয়টা পোস্ট আছে? 4টা। এখানে আসলে কয়জন এখন আছে? আপনি এখানে একা আছেন, এখানে চিকিৎসা মানুষের দিতে আপনার সমস্যা হচ্ছে না? অনেক সমস্যা হচ্ছে, 4 জনের কাজ 1 জন করা লাগে। এসে দেখা যাচ্ছে আমার ঘর ঝাড়ু দেওয়া লাগতেছে, এসে ফার্মাসিস্টের কাজ করা লাগে, প্রতিদিন যে পরিমাণ ওষুধ আমি সাপ্লাই দিচ্ছি ওটা হিসাব করা লাগে। এটা কিন্তু ফার্মাসিস্টের কাজ, কিন্তু এটা আমার করা লাগতেছে। তারপর আবার রোগী দেখা আছে, ঠিক আছে? এই জন্য আমার অনেক অসুবিধা হয় কাজ করতে। এখানে আপনি উদ্বোধন কর্তৃপক্ষকে জানাননি বিষয়টা? এইরকম চিত্র তো সারা বাংলাদেশে সাব সেন্টারগুলোতে এইরকম একজন এসোসিয়ামই চালায়, দেখা যাচ্ছে লোক নেই। যিনি চিকিৎসা দিচ্ছেন আসলে তিনি একাই এই 4টা পোস্টের একটাই তিনি একাই কাজ করছেন। আসলে তিনাদের সকলের দাবি এবং সাধারণ মানুষের দাবি বর্তমান সরকার এই চিকিৎসা সেবার মান আরও উন্নয়ন করবেন, পাশাপাশি যে সমস্ত স্বাস্থ্য কমপ্লেক্সগুলোয় চিকিৎসক সংকট আছে এবং নানা সমস্যায় জর্জরিত সেগুলো সমাধান করবে এমনটি প্রত্যাশা। তো সব মিলে এই ছিল আমার কাছ থেকে চুয়াডাঙ্গা জেলার স্বাস্থ্যসেবার সর্বশেষ তথ্য। যশোরের শার্শা উপজেলার উলাশী যদুনাথপুর খাল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খালটি খননের মধ্য দিয়ে কৃষিতে যুগান্তকারী এক স্বপ্নযাত্রার সূচনা করেছিলেন। ফলে খালটি জিয়া খাল নামেও পরিচিতি পায়। দীর্ঘদিনের অবহেলায় খালটি এখন মৃতপ্রায়। প্রধানমন্ত্রীর কাছে এলাকাবাসীর দাবি স্মৃতি বিজড়িত জিয়া খাল পুনর্খননের। যশোর থেকে নজরুল ইসলাম মল্লিকের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে খাল খনন কর্মসূচি হাতে নিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। 1976 সালের 1 নভেম্বর যশোরের শার্শা উপজেলার উলাশী যদুনাথপুর খাল খননের মধ্য দিয়ে শুরু করেন সেই দেশব্যাপী কর্মসূচি। আর উলাশী যদুনাথপুর খালটি অনেকের কাছে পরিচিতি পেয়ে যায় জিয়া খাল নামে। উত্তর শার্শার 5টি বড় বিলের পানি নিষ্কাশনের পথ ছিল না, বিস্তীর্ণ জমি থাকত পানির নিচে। খালটি চালু হওয়ায় আবাদযোগ্য হয়ে ওঠে প্রায় 22,000 একর জমি। প্রায় 4 কিলোমিটার দীর্ঘ এই খাল খননে হাজার হাজার মানুষ সেদিন স্বেচ্ছাশ্রম দিয়েছিলেন। সেই গণ উদ্যোগ আজও স্থানীয় প্রবীণদের কাছে স্মৃতিতে উজ্জ্বল। আমি দেখেছি জিয়াউর রহমান খাল কেটেছে, কিন্তু ওর সাথে আমরাও কাটেছি। উনি প্রথম কোপ দিলে, তারপরে উনি একসাথে মেরে ঝুড়িতে মাটি দিলে, দিয়ে আমাদের মাথায় তিল দিলে, আমরা ফেলে দিলাম। তবে দীর্ঘদিন সংস্কার না হওয়ায় পলি জমে খালটি আবারও ভরাট হয়ে গেছে। শুষ্ক মৌসুমে খালে পানি থাকে না, আবার নামে না বর্ষার পানি। খালপাড়ের ঐতিহাসিক ফলক ও ভবনগুলোর অবস্থাও জরাজীর্ণ। এলাকাবাসীর দাবি ও প্রত্যাশা, পিতার স্মৃতিবিজড়িত খালটি পুনঃখনন করতে আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃষিতে তার পিতার সেই বিপ্লব, আবার সেই বিপ্লবকে তিনি জাগরণ করে তুলবেন, এটাই আমাদের প্রত্যাশা। যে মানুষ আমরা মাছ ধরে খাইছি, খুব আনন্দ পাইছি, আবার এই খাল খনন করলে আমি খুব খুশি হব। ইতিমধ্যে সার্ভে সম্পন্ন হয়েছে, মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে পুনঃখনন প্রস্তাব, জানিয়েছেন এই কর্মকর্তা। উলাশী খাল পুনরায় পুনঃখনন করে পূর্বের অবস্থায় যাতে নেওয়া যায়, এবং ওই সময় উনি যেটা চিন্তা করছিলেন যে খালটা পুনঃখনন করে স্থানীয় জনসাধারণের
দুর্ভোগ লাভক, নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, সেচ সুবিধা প্রদান, ওই সুবিধাটা আমরা আবার মানুষজনকে ফিরিয়ে দিতে চাই। দৃঢ় বিশ্বাস নিয়ে অপেক্ষায় রয়েছেন শার্শা উপজেলাবাসী। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবর একটা বিরতি নিচ্ছে, ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকছে। বকেয়া বেতনের দাবিতে কুমিল্লায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ এবং বৈশাখী উৎসবের সূচনায় খাগড়াছড়িতে বর্ণিল শোভাযাত্রা। বিরতির পর আরও একবার আমন্ত্রণ দেশের খবরে। নেত্রকোনার দুর্গাপুরে জীবিতকে মৃত দেখে বন্ধ করে দেওয়া হয় তার বয়স্ক ভাতা। ভাতা বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল মজিদ। ১.৫ বছর ধরে ইউনিয়ন পরিষদ ও সমাজসেবা অফিসে ঘুরেও নিজেকে জীবিত প্রমাণ করতে পারেননি তিনি। নেত্রকোনা প্রতিনিধি শামীম আহমেদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের ম গ্রামের আব্দুল মজিদ, বয়স প্রায় ৯০ বছর। বয়স্ক ভাতা পাচ্ছিলেন প্রায় ২০ বছর ধরে। এই টাকাই চলত তার চিকিৎসা। কিন্তু ২৪ সালের ৫ আগস্টের পর থেকে আর ভাতার টাকা পাচ্ছেন না বৃদ্ধ মানুষটি। পরে উপজেলা সমাজসেবা কার্যালয়ে গিয়ে জানতে পারেন তিনি মৃত। আমার কবর বেটা আলু বাদে বেটা চলতাম পারি না, আমি তো চাইতেছি ফিরে পাইতাম। আব্দুল মজিদের ছেলেরা খোঁজ খবর করে জানতে পারেন ইউনিয়ন পরিষদ থেকে পাঠানো হালনাগাদ তালিকায় উল্লেখ করা হয়েছে ২৪ সালের এপ্রিল মাসে আব্দুল মজিদ মারা গেছেন। তারই ভিত্তিতে উপজেলা সমাজসেবা কার্যালয় ভাতা বন্ধ করে দেয়। সেই ভাতা এখন দেয়া হচ্ছে একই গ্রামের আবুল কালাম নামে আরেকজনকে। বুড়া মানুষ ছিল, তার কাম কাজ করতে পারে না, এটা পাইলে সুবিধা হইতো। ওই টাকাটা অনেকদিন ধরে পাইতেছে না। এবার অনেক টিয়া হয়েছে আইছে, পেলার নাম না কইছে ঠিক করে দিব, পরে আর নাই। মেম্বারও জানে, চেয়ারম্যানও জানে, ভাইস চেয়ারম্যানও জানে, এটা ছাড়া কিন্তু পাত্তা দিতেছে না। ইউপি সদস্য সাইদুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এমন রিপোর্ট দেননি বলে দাবি করেন। দুর্গাপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ছুটিতে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। এই ভুলের দ্রুত প্রতিকার চাইছেন এলাকার মানুষ। উনি ১ বছর ধরে ভাতা পাচ্ছেন না। পরে আমরা তদন্ত করে জানতে পারলাম যে উনি জীবিত। জানার পরে কর্তৃপক্ষের মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে খুব তাড়াতাড়ি আগামী ১৫ দিনের মধ্যে উনি আবার ভাতা পাবে। তুনাসিনা তুনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। টেকসই অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে জল ও বর্জ্য ব্যবস্থাপনায় সহযোগিতা জোরদারে চট্টগ্রাম সফর করেছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জুরিস ভ্যান বোমেল। সকালে তিনি চট্টগ্রামের হালি শহর ল্যান্ডফিল, নিষ্কাশন শোধনাগার এবং বিভিন্ন ড্রেনেজ ও খাল ব্যবস্থা পরিদর্শন করেন। পরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে আয়োজিত এক সভায় জলাবদ্ধতা, নিষ্কাশন, কঠিন বর্জ্য ও দূষিত পানি ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ সমস্যা মোকাবেলায় নেদারল্যান্ডসের সহায়তার প্রতিশ্রুতি তুলে ধরেন। পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও টেকসই নগর উন্নয়নে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার করেন। দুই ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে বেলা 11:15 শ্রমিকেরা অবরোধ তুলে নেন। আজ সকাল 10টায় বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের শ্রমিকেরা ইপিজেড থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়ে পদুয়ার বাজার এলাকায় মহাসড়কে অবস্থান নেন। এতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উভয় লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুই পাশে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকেরা। দেশের খবরে আরও একটা বিরতি নিয়ে ফিরছে, আমাদের সাথেই থাকুন। আপনারা দেখছেন দেশের খবর। নড়াইলে নাতিকে স্কুলে দিয়ে বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হলো নানা আকরাম মোল্লার।
সকালে লোহাগড়া উপজেলার পূর্ব চরকালনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বাড়ি থেকে 1.5 কিলোমিটার দূরে চর জঙ্গল মুকুন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নাতিকে দিয়ে বাড়ি ফিরছিলেন আকরাম মোল্লা। চরকালনা এলাকার রেললাইন পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত আকরাম মোল্লা উপজেলার চরবকজুড়ি গ্রামের মৃত খালেক মোল্লার ছেলে। পার্বত্য চট্টগ্রামের প্রধান সামাজিক উৎসব বৈশাখী উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে 3 দিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়েছে। সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এর উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। বর্ণিল শোভাযাত্রাটি জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে টাউন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। ঐতিহ্যবাহী বর্ণিল পোশাক, অলংকার এবং বাদ্যযন্ত্র নিয়ে শোভাযাত্রার অংশ নেন হাজারো পাহাড়ি বাঙালি, যেখানে চাকমা, মারমা ও ত্রিপুরা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সংস্কৃতি, পোশাক ও পরিবেশনা তুলে ধরা হয়। এছাড়াও মারমাদের ঐতিহ্যবাহী পানি খেলা ও ডিসপ্লে প্রদর্শনী করা হয়। আগামী 12 এপ্রিল থেকে শুরু হবে বর্ষবরণ উৎসব বৈশাখী। শেষ করব দেশের খবর, তার আগে নাসির সিনট্যাক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জুলাই হত্যা চেষ্টার মামলায় সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী কারাগারে। ন্যূনতম স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত পাবনার 2 লাখ চরবাসী। যশোরের শার্শায় স্মৃতি বিজড়িত জিয়া খাল পুনঃখননের দাবি এলাকাবাসীর। নেত্রকোনায় জীবিতকে মৃত দেখিয়ে বয়স্ক ভাতা বন্ধ, প্রতিকার চাইছেন এলাকাবাসী। বকেয়া বেতনের দাবিতে কুমিল্লায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ। এবং বৈশাখী উৎসবের সূচনায় খাগড়াছড়িতে বর্ণিল শোভাযাত্রা। এই ছিল দেশের খবর। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।